আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 2943 কন্টেন্ট সরাতে গুগলকে বাংলাদেশের অনুরোধ। গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করেছে সরকার, মঈন খান। সুন্দরবনে আগুন ছড়িয়েছে 4 একর জায়গা জুড়ে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাপে আছে সরকার, ওবায়দুল কাদের। সারা দেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি। থমকে গেল এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম। গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ, পাশের হার 36.33%। রোগীদের রক্ত ঝরিয়ে হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন। দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। মোদি ফের প্রধানমন্ত্রী হলে ভারতের সর্বনাশ হবে, দাবি কংগ্রেসের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2023 সালের শেষ 6 মাসে 2943টি কন্টেন্ট সরাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে অনুরোধ করেছে বাংলাদেশ। কন্টেন্টের সিংহভাগই গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে প্রকাশিত ভিডিও। পুলিশ এবং বিচার বিভাগ সহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এসব অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 52% সরকারের সমালোচনা ক্যাটাগরির কন্টেন্ট, 175টি ভিডিও মানহানি সংক্রান্ত। সরকারের এসব অনুরোধের 58.6% ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি গুগল। সম্প্রতি স্বচ্ছতা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। 2011 সাল থেকে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এ ধরনের অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল। 2023 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায় এসব কন্টেন্টের সরাতে সব থেকে বেশি অনুরোধ করেছে তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইত্যাদি। পাশাপাশি পুলিশ, বিচারিক আদালত এবং অন্যান্য সংস্থাও কন্টেন্ট সরাতে অনুরোধ করেছে গুগলের কাছে। গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। গণমাধ্যমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এসব বিষয় নিয়ে দেশে এখনও সংগ্রাম করতে হচ্ছে বলে উল্লেখ করেন মঈন খান। তিনি বলেন, জাতিসংঘের দলিল অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সব দায়-দায়িত্ব সরকারের। কারণ হলো, সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা যায় না, বাধা দেয় সরকার। সুন্দরবনের আমরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের সিলা এলাকায় লাগা আগুন এরই মধ্যে অন্তত 4 একর বনভূমিতে ছড়িয়ে পড়েছে। আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে এজন্য ফায়ার লাইন কাটা হয়েছে। ফায়ার সার্ভিসের খুলনা কার্যালয়ের ইন্সপেক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ ঘটনাস্থলে আছেন। তিনি বলেন, আমরা ভোর 5:45 থেকে কাজ শুরু করেছে। এখন যাতে নতুন করে আগুন ছড়িয়ে পড়তে না পারে এজন্য ফায়ার লাইন কাটা হয়েছে। পানি দিয়ে আমরা পুরো এলাকা ভিজিয়ে দিচ্ছি। 3টি পাম্প মেশিনের সাহায্যে সকাল থেকে পানি দেওয়া হচ্ছে। এখন বিস্তৃত বড় আগুন কোথাও নেই। বিক্ষিপ্তভাবে যেসব জায়গায় ধোঁয়া আছে সেখানে পানি দেওয়া হচ্ছে। সরকার বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাপে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এর প্রভাব থেকে মুক্ত নয়। যেমন দ্রব্যমূল্যের যে চাপ, তা তো অস্বীকার করার উপায় নেই। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংঘাত নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত থাকলে তো কিছু করার নেই। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে। আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে,
বলে, আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে ওরা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি। দেশের ৮ বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই সময়ের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে দমকা ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরোধিতায় বেসরকারি এমপিওভুক্ত স্কুল থাকলেও পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধেক পদও পূরণ হবে না। এই অবস্থায় বদলি চালু করা হলে গ্রামের সব শিক্ষক শহরে চলে আসবেন। গ্রামের স্কুলগুলোতে খালি হওয়া ওই পদগুলো আর পূরণ করা সম্ভব হবে না। এজন্য আপাতত বদলি চালু না করতে শিক্ষামন্ত্রীকে মত দেন ওই কর্মকর্তা। জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও জবি-প্রবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে আজ দুপুর টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে বি ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয়। দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন ৩৬.৩৩% পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও জবি-প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ রবিবার জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় এ ফল উপস্থাপনের পর প্রকাশ করা হয়। এ পরীক্ষায় পাশের হার ৩৬.৩৩%। প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন। তিনি ৯০০ মরদেহ দাফন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে ১০০ মরদেহ দাফনের কথা জানিয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ একথা বলেন। মিল্টন সমাদ্দার একজন মাদকাসক্ত ও সাইকোপ্যাথ মানুষ। টর্চার সেলে তিনি মানুষকে পিটিয়ে নিস্তেজ করতেন বলে জানান ডিবি প্রধান। ডিবি আরও জানায়, তিনি কিভাবে মানবতার ফেরিওয়ালা হলেন তা বোধগম্য নয়। ডিবি প্রধান বলেন, বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শরীরের কোনো অংশ পচে যেত সে অংশগুলো তিনি ছুরি ও বেলেট দিয়ে কেটে ফেলতেন। এমন বেশ কয়েকজন বৃদ্ধের তিনি হাত, পা ও আঙুল কেটে ফেলেন। সে সময় তাদের কান্না, যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি কখনোই অসুস্থ ব্যক্তিদের কোনো হাসপাতালে নিতেন না। মিল্টনের অস্ত্রোপচার কক্ষে শুধু কয়েকটা ছুরি ও ব্লেড পাওয়া গেছে। এখানে তিনি নিজেই অস্ত্রোপচার করতেন। ইউরোপ সহ নানা দেশে রফতানির জন্য দিল্লি বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাকের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে ভারতীয় রফতানিকারকেরা চাইছেন তাদের পণ্যকে অগ্রাধিকার দেয়া হোক। নিজেদের রফতানি পণ্যের জন্য বাড়তি মাশুল দিয়ে জায়গা নিতে বাধ্য হচ্ছেন, এমনটাও জানাচ্ছেন ভারতীয় রফতানিকারকেরা। বিষয়টি নিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যেই ২ দফায় আলোচনা করেছেন ভারতীয় রফতানিকারকদের শীর্ষ সংগঠনগুলো। দিল্লি হয়ে রফতানির জন্য বাংলাদেশে গার্মেন্টসের পরিমাণ বৃদ্ধি ঘটেছে এবছর জানুয়ারি মাস থেকে। তবে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ বলছে যে ভারতীয় রফতানিকারকদের দাবি খুবই অযৌক্তিক, কারণ বাংলাদেশের গার্মেন্টস রফতানির সামান্য একটা অংশই ভারতের মাধ্যমে যায়। ফলে তাদের পণ্যের কারণে দিল্লি বিমানবন্দরে মালামালের জট লাগার কথা না। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক ও ৩ জন সফরসঙ্গী সহ এক সরকারি সফরে আজ রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অস্ট্রেলিয়া বিমান বাহিনী প্রধান এয়ার মার্শালার বার্ট চিপম্যানের আমন্ত্রণে আগামীকাল সোমবার অস্ট্রেলিয়া সফর করবেন। সফরকালে বিমান বাহিনীর প্রধান অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিতব্য এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স ২০২৪-এ যোগদান করবেন। বিমান বাহিনীর প্রধান সরকারি সফর শেষে আগামী ১১ মে দেশে ফিরে আসবেন। নরেন্দ্র মোদী আরও একবার ভারতের প্রধানমন্ত্রী হলে একনায়ক হয়ে দেশকে সর্বনাশের দিকে ঠেলে দেবেন। দেশটিতে মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট করে ফেলবেন, হিন্দু মুসলিম লড়াই বাঁধিয়ে দেবেন, এমন দাবি করেছেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়া জোটের
মুখ মল্লিকার্জুন খার্গে। ভারতের 18তম লোকসভা নির্বাচনে এরই মধ্যে 2 দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী 7 মে তৃতীয় দফায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে হবে ভোট গ্রহণ। তার আগে রোববার মালদার সুজাপুর হাতিমারি ময়দানে আয়োজিত জনসভায় উত্তর মালদা ও দক্ষিণ মালদা আসনগুলোতে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে ভাষণ দেন মল্লিকার্জুন খার্গে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।